আপনাদের নাম, ফোন নাম্বারটা আর অ্যাড্রেসটা যদি বলতেন। ওয়েটারটি অনুরোধের স্বরে বলল। মায়া কয়েক মুহূর্ত ভাবল। যেহেতু এটা কোনো বড় বিষয় নয়, তাই সে আর কথা বাড়ালো না। সে গাড় নেড়ে বলল, ঠিক আছে। এরপর সবাই মায়া, প্রিয়া এবং তাদের অন্য বন্ধুটি একে একে নিজেদের নাম, বাড়ির ঠিকানা এবং ফোন নম্বর বলল। ওয়েটারটি অত্যন্ত মনোযোগ দিয়ে, যেন কোনো ভুল না হয়, সব কিছু নোটপ্যাডে লিখে নিল। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, বলে ওয়েটারটি দ্রুত সেখান থেকে চলে গেল। তার হাঁটার ভঙ্গিতে একটু যেন তড়িঘড়ি ছিল। কিছু দূর এগিয়ে ভিড়ের আড়ালে পৌঁছে ওয়েটারটি অপেক্ষা না করে সোজা রাজের দিকে চলে গেল। রাজ এক দৃষ্টি ওই মেয়েটির দিকে তাকিয়েছিল। ওয়েটারটি ফিসফিস করে সেই তালিকা রাজের দিকে এগিয়ে দিল। স্যার, এই নিন, ওয়েটারটি বলল। সঙ্গে সঙ্গে রাজ সেই তালিকাটি খুলে দেখল। রাজ তখন ওয়েটারকে জিজ্ঞেস করল, এই মেয়েটার কোনটা? ওয়েটারটি সঙ্গে সঙ্গে মায়ার নামটির দিকে ইশারা করে দেখিয়ে দিল। এরপর মৃদু হেসে বলল, নাইস চয়েস স্যার। রাজের টুটে একটি মুচকি হাসি ফুটে উঠল, একটি লাজুক গভীর হাসি। সে নামটি পড়ল, মায়া। নামটি মনে মনে উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই তার ভিতরে এক অজানা ভালো লাগা ঢেউ খেলিয়ে গেল। সে জানে না কেন সে এমন করল। এই কাজটি করার কোনো যুক্তি ছিল না, তবু যেন তার ইচ্ছে হলো, তার মন চাইল, তাই সে এমন করল। যেন অদৃশ্য কোনো সুতো তাকে এই মেয়েটির সঙ্গে যুক্ত করে চাইছে। রাজ এবার দ্রুত কাগজটা বাজ করে পকেটে পুরে নিল, যেন সে এক অমূল্য ধন লুকিয়ে রাখছে। কাগজটি পকেটে ভরে মনের মধ্যে এক মিষ্টি সুর নিয়ে রাজ তার বন্ধুদের কাছে ফিরে গেল। আবির বলল, এই, এতক্ষণ লাগলো তোর ফোন করতে? আমরা তো ভাবলাম তুই বুঝি হারিয়ে গেলি। রাজের তখন গুড় ভাঙল, সে যেন আকাশ থেকে পড়ল। রাজ অবাক হয়ে গেল। সত্যি তো, এসবের মধ্যে সে ভুলেই গেছে তার যে একটা জরুরি কল করার ছিল। ওই মেয়ের চিন্তা, তাকে দেখার আকুলতা, আর তার তথ্য সংগ্রহ করা সেই গোপন মিশনে সব থেকে জরুরি কাজটাই সে ভুলে গিয়েছিল। রাজ, এবার তুই সত্যি পাগল হয়ে যাবি। নিজের কাজের কথা ভুলে অন্যের ইনফরমেশন জোগাড় করছিস। কি হচ্ছে এটা? এই ভাবনাটা আসতেই রাজের হঠাৎ হাসি পেয়ে গেল। সে শব্দ করে হেসে উঠল, একটু অপ্রস্তুত, একটু বিভ্রান্ত, কিন্তু মন থেকে খুশি এক হাসি। রাজের হঠাৎ এমন হাসি দেখে সুনীল অবাক হয়ে তাকালো। সে বন্ধুকে দেখল, যার চোখে মুখে এখনও সেই অন্যরকম ভালো লাগা লেগে আছে। সুনীল বলল, কি রে ভাই, হাসছিস কেন? পাগল টাগল হয়ে গেছিস নাকি? রাজ কোনোমতে নিজেকে সামলে নিয়ে বলল, এমনি। খাবার এসেছে, চল এবার খাওয়া যাক। ঠিক তখনই ওয়েটারটি তাদের খাবার নিয়ে টেবিলে চলে আসে। গরম খাবারের সুবাসে চারপাশ পড়ে গেল। ওয়েটারটি যত্ন করে সমস্ত খাবার সার্ভ করে দিল। রাজ ও আর দেরি না করে ওই মিষ্টি স্মৃতি আর ভালো লাগা নিয়ে খাওয়ার উদ্দেশ্য বসে পড়ল। বাইরে খাবারের ব্যস্ততা, আর তার মনের ভিতরে তখন শুধুই মায়া নামের এক নতুন সুরের আনাগুনা। খাবার টেবিলে সাজানো, কিন্তু রাজের চোখ কেবল প্লেটের উপর স্থির। মুখে হাসিটা এখনও লেগে আছে, যেন সে কেবল খাবার নয়, এক নতুন অনুভূতির স্বাদ নিচ্ছে। বন্ধুরা গল্পে মত্ত, কিন্তু রাজের কান যেন আজ সব আওয়াজ থেকে বিচ্ছিন্ন। তার মস্তিষ্কে কেবল একটি নাম অনুরণিত হচ্ছে, মায়া। সুনীল লক্ষ্য করল, রাজ আজ একেবারে অন্যমনস্ক। সে সাধারণত খুব চটপটে হয়, কিন্তু আজ সে শুধু হাসছে আর মাঝে মাঝে একটা টুকরো খাচ্ছে। সুনীল একটু নড়েচড়ে বসে কৌতুক মেশানো কণ্ঠে বলল, কি রে রাজ, কি হয়েছে তোর? আজ যেন অন্য জগতে আছিস। খাবারটা ভালোভাবে খাচ্ছিস না? আবির ও সায় দিয়ে বলল, হারে, কল করতে গিয়ে কি এমন হলে যে তুই একটা খুশি, এখন মুখে হাসি লেগে আছে? ঘটনাটা কি, খুলে বলতো। রাজ কিছুটা অপ্রস্তুত হলো। সে যে এই মুহূর্তে এক অপরিচিতা মেয়ের চিন্তায় বিভোর, সেটা বন্ধুদের বলা মুশকিল। সে দ্রুত নিজেকে সামলে নিয়ে একটা বড় গ্রাস মুখে পুরে বলল, আরে দূর, তেমন কিছু না, এমনি মনটা খুব ফুরফুরে লাগছে আজ। বাইরের আবহাওয়া দারুণ তো, তাই। কিন্তু তার এই দুর্বল অজুহাত বন্ধুদের চোখে ধরা পড়ে গেল। আবির মুচকি হেসে বলল, হ্যাঁ, আবহাওয়া আবহাওয়া ওই যেদি মেয়েটা নয় তো? বন্ধুদের এমন খোঁচার রাজের মুখটা সামান্য লাল হলো। সে সামান্য বিরক্ত হওয়ার বান করে বলল, আবির, কি যা তা বলছিস? খেতে বসেছিস, শান্ত হয়ে খাও তো। সুনীল এবার আর ও কাছে ঝুঁকে এলো।
তার চোখে বন্ধুত্বের গভীরতা। শুন রাজ, আমরা তো তোর বন্ধু, ভালোবাসার অনুভূতি লুকিয়ে রাখার কি আছে? ওই মেয়েটাকে ভালো লেগেছে তোর, তাই না? রাজ বলে, আরে তেমন কিছু না, বাদ দে, খাবার খেয়ে নে, বাড়ি ফিরতে হবে তো, এমনিতে অনেক সময় চলে গেছে। সুনীল কিছু একটা বলতো, কিন্তু আবির তাকে আটকে দিয়ে বলল, খাবার খেয়ে নে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। কলিং বেলটা বেজে ওঠার আগে পর্যন্ত রাজ ও আবিরের বাড়ি ফেরার মুহূর্তগুলো যেন এক গভীর নিস্তব্ধতার চাদরে মুড়া ছিল। সারাদিনের ক্লান্তি আর না বলা অনেক অনুভূতির ভার নিয়ে অবশেষে তারা বাড়ির দোরগোড়ায় এসে দাঁড়ালো। কাফে থেকে বাড়ির দরজা পর্যন্ত আসার পরটা ছিল অদ্ভুত নীরব। রাস্তা সোডিয়াম আলোর আবসা হলদে আবার রাজের চোখে পড়ছিল, কিন্তু তার মনের ভিতরে তখন অন্যরকম এক তুলপাড় চলছিল। অন্ধকার দরজার সামনে দাঁড়িয়ে রাজ কাপা হাতে কলিং বেলটা বাজালো। ঘড়ির কাঁটা তখন ঠিক রাত 9:45 ছুঁয়েছে। সামান্য কয়েক মুহূর্তের অপেক্ষা, কিন্তু এই অপেক্ষাটুকু যেন রাজের জন্য এক যুগ। ভিতরে ড্রয়িং রুমে তখন মৃদু আলো জ্বলছে। রুহি আর তার মা হেনাহান গল্প করছিলেন, তবে সেই গল্পে মনোযোগ ছিল না কারুরই। রাজের জন্য তাদের মনেও এক চাপা চিন্তা। এই গভীর রাতে বাড়ির ছেলেদের বাইরে থাকাটা যেন হেনাহানের জন্য এক অনিদ্রার কারণ হয়ে দাঁড়িয়েছিল। রুহি ও ভাইয়ের চিন্তায় পুরোপুরি চিন্তিত হতে পারছিল না। ওদের বাবা আরিফ খান অনেকক্ষণ আগে ক্লান্ত শরীর নিয়ে দোতলার ঘরে ঘুমাতে চলে গেছেন। হয়তো এটাই ভালো, এই রাতের তৎমতে পরিবেশটা তাকে আর স্পর্শ করতে পারবে না। কলিং বেলের তীব্র আওয়াজটা নিঃশব্দ ড্রয়িং রুমের নীরবতা হানখান করে দিল। আওয়াজ কানে আসতেই রুহি এক লাফে সোফা থেকে উঠে পড়ল। তার চোখে মুখে ছিল অপেক্ষার সুস্পষ্ট চাপ, যা চাপা উদ্যোগের সঙ্গে মিশে এক ধরনের অস্থিরতা তৈরি করেছিল। সে দ্রুত পায়ে হেঁটে গিয়ে কপাটবিহীন দরজার কাছে পৌঁছালো এবং এক হেঁচকা টানে সেটি খুলে দিল। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা রাজকে দেখে রুহির মুখে অভিযোগের একরাশ ঢেউ আছড়ে পড়ল। অপেক্ষা আর দুশ্চিন্তার মিশনে তৈরি হওয়া অভিমান তখন উপচে পড়েছে তার কথায়, যদিও তার কণ্ঠ ছিল ভালোবাসার মুড়কে মুড়া এক কপট রাগের সুর। রুহি টুট ফুটিয়ে কৃত্রিম রাগের ভঙ্গি করে, কি ভাইয়া, কত রাত হয়েছে খেয়াল আছে? ঘড়িতে বাজে পৌঁছে 10টা। জানো আমি কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছি। আর একটু হলে তো আমি সত্যি সত্যি ঘুমাতে চলে যাচ্ছিলাম, আর তোমায় বলছিলাম না তাড়াতাড়ি ফিরতে। তোমার এই তাড়াতাড়ি মানে কি রাত 10টা? রাজ সারাদিনের ক্লান্তি আর না বলা কথার বোঝা নিয়ে দাঁড়িয়েছিল। রুহির অভিমান মাখা কথাগুলো শুনে সে এক মুহূর্তে নরম হয়ে গেল। তার মুখের ভাবটা মুহূর্তের মধ্যে পাল্টে গেল। টুটের কোণে ফুটে উঠল এক ক্লান্ত হাসি। এই অভিযোগ মাখা উৎস অভ্যর্থনাটাই যেন তার সারাদিনের ক্লান্তি দূর করার প্রথম ধাপ। রাজ ক্লান্তভাবে হাসার চেষ্টা করে, আরে রুহি শুনতো, ব্যাপারটা একটু দেরি হয়ে গেল। আবির দরজার চৌকাঠ ডিঙ্গিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে রাজের ক্লান্ত কাঁধের ওপর দিয়ে গলা বাড়িয়ে রুহির দিকে তাকালো। তার চোখে তখন দুষ্টু হাসির ঝলক, যেন সে রুহিকে একটু উৎসে দিতে চাইছে। আবির একটু হেসে, কিন্তু কণ্ঠে সারাদিনের ক্লান্তির রেশ স্পষ্ট। তা ঘুমোতে যাসনি কেন? এতই যখন ঘুম আসছিল ঘুমোতে চলে যেতিস। কে বারণ করছিল শুনি? নাকি না ঘুমিয়ে থেকে খুব একটা বড় কাজ করে দিলি? মনে হচ্ছে জগৎ উদ্ধার করে দিয়েছিস। রুহি আবিরকে দেখাই সঙ্গে সঙ্গে চোখ কুঁচকে গেল। রাজের ওপর তার যে কপট রাগ ছিল সেটা মুহূর্তেই আবিরের দিকে ঘুরে গেল। মুখে স্পষ্ট বিরক্তির ছাপ, যেন সে বলতে চাইছে, আপনি আবার কথা বলার কে? রুহি বিরক্তি কাটিয়ে হঠাৎ মাথা নিচু করে যেন নিজের দুর্বলতা আড়াল করতে চাইছে। আমি তো অপেক্ষা করছিলাম। কথাগুলো বলার সময় তার দৃষ্টি একবার আবিরের দিকে, যেন সে নিশ্চিত হতে চাইছিল তার এই অজুহাতটি অবিশ্বাসযোগ্য হচ্ছে কিনা। আবিরের দুষ্টু হাসিটা এবার একটু থমকে গেল। সে রুহির দিকে কৌতুক মিশ্রিত সন্দেহের দৃষ্টিতে তাকালো। আবির একটু ইতস্ত করে ভ্রু উপরে তুলে, আমার জন্য তুই অপেক্ষা করেছিলি? সত্যি? আবিরের কথা রুহি যেন আকাশ থেকে পড়ল। তার জন্য আমি অপেক্ষা করছিলাম? কি সর্বনাশ! সে দ্রুত মাথা নাড়িয়ে হাত নেড়ে বলে, রুহি প্রায় চেঁচিয়ে, আরে না না না, একদম না, আপনার জন্য কেন অপেক্ষা করব আমি তো। রুহির কথা শেষ হওয়ার আগেই আবির হাতের খাবারের ব্যাগগুলো রুহির চোখের সামনে এনে ধরে মিষ্টি করে হেসে, আবির
চোখে দুষ্টুমি। এটার জন্য অপেক্ষা করছিলি তাহলে? এতক্ষণে ধরা পড়লি। আমি জানতাম এত রাতে তোর নিশ্চয় খুব খিদে পেয়েছে। ওদের এই মিষ্টি ঝগড়া আর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। সারাদিনের দখল তার শরীরে। মনেও যেন এক চাপা উত্তেজনা। সে এবার সত্যি বিরক্তি স্বরে বলল, রাজ, ক্লান্তিতে চোখ ছোটো করে, অনেক হয়েছে ঝামেলা। তোরা যত পারিস ঝগড়া কর। আমি রুমে যাই। বিশ্বাস কর, বড্ড টায়ার্ড আমি। ওকে, গুড নাইট। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন।